নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশন ঠিক করে করছো। তো আজকের ভিডিওতে আমরা আধুনিক ভারতের মোট 200খানা প্রশ্ন নিয়ে আলোচনা করব। কিন্তু এই ভিডিওতে মোট 100খানা প্রশ্ন তোমাদেরকে দেয়া হবে। তো তোমরা এই 100খানা প্রশ্নকে খুব ভালো করে মুখস্থ করে নাও, কারণ এই মুহূর্তে সময় তোমাদের হাতে খুবই কম। আমি এমসিকিউ আকারে দিইনি, এখানে শুধুমাত্র কোশ্চেনগুলো ওয়ান লাইনার হিসাবে রয়েছে, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। এই পিডিএফের লিঙ্ক আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। তো দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন? তো এর উত্তর হবে ভাস্কো ডা গামা। কত সালে করেছিলেন? সালটা হচ্ছে 1498 সাল। এই সালটাও মনে রাখবে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বারবার এসেছে। 2 নম্বর প্রশ্ন দেখো, মুঘল সম্রাট শাহজাহান বাংলায় কাদের দমন করেছিলেন? তো উত্তর হবে পর্তুগিজদের। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতে পর্তুগিজদের শক্তির মূল কেন্দ্র কোনটি ছিল? তো উত্তর হবে গোয়া। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো উত্তর হবে ফরাসি ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। 5 নম্বর প্রশ্ন দেখো, বাণিজ্যের উদ্দেশ্যে কারা প্রথম ভারতে এসেছিল? তো উত্তর হবে পর্তুগিজ, কারণ ভাস্কো ডা গামাই ভারতবর্ষে প্রথম এসেছিলেন। মানে বিভিন্ন ইউরোপীয়দের মধ্যে ভাস্কো ডা গামাই প্রথম এসেছিলেন, আর ভাস্কো ডা গামা ছিলেন একজন পর্তুগিজ। সেই ক্ষেত্রে ভারতে বাণিজ্য করতে সবার প্রথম পর্তুগিজরা এসেছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, 1612 খ্রিস্টাব্দে ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন? সুরাট। দেখো 7 নম্বর প্রশ্ন হচ্ছে, 1605 খ্রিস্টাব্দে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল? তো এর উত্তর হবে মছলিপত্তনম। 8 নম্বর প্রশ্ন দেখো, ভাস্কো ডা গামা কোন বন্দরে অবতরণ করেন? তো এর উত্তর হবে কালিকট। 9 নম্বর প্রশ্ন দেখো, বন্দিবাসের যুদ্ধ যেটি হয়েছিল 1760 খ্রিস্টাব্দে, সেটি কাদের মধ্যে হয়েছিল? মানে জিজ্ঞেস করছে 9 নম্বর প্রশ্নে যে বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। তো হয়েছিল সেটি ইংরেজ এবং ফরাসিদের মধ্যে। এখানকার সালটাও মনে রাখবে, বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন দেখো, পর্তুগিজরা বাংলায় কোথায় কারখানা স্থাপন করেন? তো এর উত্তর হবে হুগলি। মনে রাখবে, এখানে বাংলার কথা বলা হয়েছে। দেখো 11 নম্বর প্রশ্ন দেখো, সিরাজউদ্দৌলা কত সালে সিংহাসনে বসেন? তো উত্তর হবে 1756 খ্রিস্টাব্দে। আর ঠিক তার পরের বছর মানে 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল। তাই দেখো 12 নম্বর প্রশ্ন দেখো, পলাশির যুদ্ধ কবে হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে। মানে সিরাজউদ্দৌলা সিংহাসনে বসার ঠিক কম বেশি 1 বছর পরে। 13 নম্বর প্রশ্ন দেখো, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? তো উত্তর হবে সিরাজউদ্দৌলা। 14 নম্বর প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? তো উত্তর হবে 1764 খ্রিস্টাব্দে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এর আগেও এসেছে। তারপরে দেখো 15 নম্বর প্রশ্ন, কে শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেছিলেন? তো করেছিলেন কে? টিপু সুলতান। আশা করি তোমরা টিপু সুলতানের নাম শুনেছ। 16 নম্বর প্রশ্ন দেখো, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? তো এর উত্তর হবে মীর জাফর, অনেকে ভাবে মীর কাসিম। এখান থেকে বোঝার বিষয় হচ্ছে এই, যে বাংলা থেকে বক্সারের যুদ্ধের সময় মীর কাসিম যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু সেই সময় বাংলার নবাব ছিলেন কে? মীর জাফর। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে রাখবে। 17 নম্বর প্রশ্ন দেখো, টিপু সুলতানের রাজধানী কি ছিল? শ্রীরঙ্গপত্তনম। আচ্ছা, এখান থেকে রিলেটেড কোশ্চেনও মনে রাখবে। দেখো 17 নম্বর প্রশ্নে বলা হয় যে টিপু সুলতানের রাজধানী ছিল কি? শ্রীরঙ্গপত্তনম। এর আগে যদি আমি একটু যাই, তাহলে একটা জিনিস দেখো তোমরা, যে 7 নম্বর প্রশ্নটা দেখো, 1705 খ্রিস্টাব্দে ওলন্দাজরা ভারতে প্রথম কোথায় তাদের প্রভাব বিস্তার করেছিল? সেটাও কোথায়? মছলিপট্টনম। এরকম কোশ্চেন যখন মুখস্থ করবে তখন রিলেটেড করে মুখস্থ করবে, মানে এই একটা প্রশ্নের সঙ্গে আরেকটা প্রশ্নের উত্তরকে বুঝে শুনে পড়বে, তাতে তোমাদের মুখস্থ করতে অনেকটা সুবিধা হবে। কারণ এখন তোমাদের হাতে সময় খুবই কম, যতটা পারো তাড়াতাড়ি, যতটা সম্ভব তাড়াতাড়ি পারো এগুলো মুখস্থ করে ফেলো। আর ইতিহাস যেহেতু অনেক বড় সাবজেক্ট, তো একটা কথা মনে রাখবে, যদি তোমাদের টোটাল ইতিহাস শেষ করতে না পারো, তো আধুনিক ইতিহাস তো অবশ্যই আগে করবে, কারণ আধুনিক ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। তোমাদের প্রাচীন ইতিহাস রয়েছে, প্রাচীনকালের ইতিহাস রয়েছে, তারপরে তোমাদের মধ্যকালীন ইতিহাস রয়েছে, সেগুলো না করার সময় নাও পেলে আধুনিক ভারতের ইতিহাস কিন্তু খুব ভালো করে করে যাবে, যাতে এখান থেকে কোনো কোশ্চেন এলে মিস না হয়। তো দেখো 17 নম্বর প্রশ্নতে আমরা ছিলাম। এবার 18 নম্বর প্রশ্ন দেখো, শিখ ধর্মের প্রবর্তক হলেন কে?
তো সেটি হবে গুরু নানক। 19 নম্বর প্রশ্ন দেখো, বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? লর্ড ক্লাইভ। 20 নম্বর প্রশ্ন দেখো, টিপু সুলতান অপর কোন নামে পরিচিত? সেটি হচ্ছে মহীশূরের বাঘ। 21 নম্বর প্রশ্ন দেখো, ইংরেজরা কলকাতায় কোন দুর্গ নির্মাণ করেছিলেন? সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। মনে রাখবে এখান থেকে যে ফোর্ট উইলিয়াম কলেজও আসে, যেটা 1800 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। তো ফোর্ট উইলিয়াম দুর্গ এবং ফোর্ট উইলিয়াম কলেজের ভিতরে এই যে পার্থক্য, সেটা যেন তোমাদের মাথায় থাকে। 22 নম্বর প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যা কোথায় ঘটেছিল? এর উত্তর হবে কলকাতা। 23 নম্বর প্রশ্ন দেখো, কে চিরস্থায়ী ব্যবস্থা প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। 24 নম্বর প্রশ্ন দেখো, সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কে? লর্ড কর্নওয়ালিস। এরকম রিলেটেড কোশ্চেন পরপর দেওয়া আছে যাতে তোমাদের সুবিধা হয়। 25 নম্বর প্রশ্ন দেখো, সংবাদপত্রের মুক্তিদাতা কাকে বলা হয়? তো এর উত্তর হবে ম্যাটকাপ। 26 নম্বর প্রশ্ন দেখো, শর্তবিলোপ নীতি প্রবর্তন করেন কে? তো উত্তর হবে লর্ড ডালহৌজি। 27 নম্বর প্রশ্ন, অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন কে? তো উত্তর হবে লর্ড ওয়েলেসলি। 28 নম্বর প্রশ্ন দেখো, কোন গভর্নর জেনারেলের সময় ভারতের রেলপথের প্রচলন ঘটে? তো এর উত্তর হবে লর্ড ডালহৌজি। 29 নম্বর প্রশ্ন দেখো, সতীদাহ প্রথা রোধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিক। এটাও খুবই 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 গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন দেখো, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? তো সেটাও হবে ওয়ারেন হেস্টিং। 31 নম্বর প্রশ্ন দেখো, আধুনিক ভারতের স্থানীয় স্বায়ত্তশাসনের জনক কাকে বলা হয়? তো লর্ড রিপনকে বলা হয়। 32 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো সেটি হচ্ছে লর্ড ক্যানিং। এটা মনে রাখা আশা করি তোমাদের পক্ষে সহজ হবে। 33 নম্বর প্রশ্ন দেখো, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো উত্তর হবে ওয়ারেন হেস্টিং। 35 নম্বর প্রশ্ন দেখো, এখানে 34 মিস হয়ে গেছে, তো দেখো তোমরা 35টাই দেখো। 35 নম্বর প্রশ্ন হচ্ছে, কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? তো এর উত্তর হবে ওয়ারেন হেস্টিং। এটাও ওয়ারেন হেস্টিং মনে রাখবে। 36 নম্বর প্রশ্ন দেখো, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? এর উত্তর হবে লর্ড মাউন্টব্যাটেন। মনে রাখবে এখানে ব্রিটিশ ভাইসরয়ের কথা বলা হয়েছে, কোনো ভারতীয়র কথা বলা হয়নি। 37 নম্বর প্রশ্ন দেখো, সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? তো এর উত্তর হবে 1855 খ্রিস্টাব্দে। 38 নম্বর প্রশ্ন দেখো, নীলদর্পণ গ্রন্থের লেখক কে? তো এর উত্তর হবে দীনবন্ধু মিত্র। তো দেখো এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নেবে, কিংবা আমি তোমাদেরকে যখন টেলিগ্রামে পিডিএফটা দিয়ে দেবো তখন আমি এটা ঠিক করে দেবো। তো পরবর্তী প্রশ্ন দেখো, এখানে যেরকম প্রশ্নের ক্রোনোলজি আছে সেই হিসাবে আমি বলছি। তো দেখো 35 নম্বর প্রশ্ন দেখো, নীল বিদ্রোহ কত সালে হয়েছিল? তো সেটি হয়েছিল 1859 খ্রিস্টাব্দে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 36 নম্বর প্রশ্ন দেখো, সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সাথে যুক্ত? তো এর উত্তর হবে সাঁওতাল বিদ্রোহ। 37 নম্বর প্রশ্ন দেখো, তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? মীর নিসার আলী। 38 নম্বর প্রশ্ন, মপলা বিদ্রোহ 1921 সালে কোথায় হয়েছিল? এর উত্তর হবে মালাবার উপকূল। এখান থেকে এটাও মনে রাখার বিষয় যে মপলা বিদ্রোহ 1921 সালে হয়েছিল। দেখো এই বিদ্রোহের বিষয়ে এক্সট্রা কিছু বলা যায়, কিন্তু তাতে তোমাদের সময় আরও বেশি যাবে, আর আমি এই মুহূর্তে চাইছি না যে ভিডিওটা বড় হোক। তো দেখো 39 নম্বর প্রশ্ন, এখানে আবার পরপর দুটো 39 হয়ে গেছে। তো প্রথমটা দেখো, এখানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, বারবার করে বলছি, তোমাদেরকে যখন আমি পিডিএফ টেলিগ্রামে দিয়ে দেবো তখন ঠিক করে দেবো। তো দেখো 39 নম্বর প্রথমটা দেখো, 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় হয়েছিল? এর উত্তর হবে বাংলা। এটাও মনে রাখবে যে তেভাগা আন্দোলন হয়েছিল 1946 সালে। এই সালগুলো তোমাদেরকে এখানে জোর করে দেওয়া হয়েছে যাতে তোমাদের একসঙ্গে দুটো বা তিনটে যে প্রশ্ন ইনফরমেশন আছে সেটা তোমরা মুখস্থ করে ফেলো। তো দেখো দ্বিতীয় 39টা দেখো, 1921 সালে মবলা বিদ্রোহ কোথায় হয়েছিল? এর উত্তর হবে কেরালা। ঠিক আছে, 1921 সালে ফের মবলা বিদ্রোহ। 40 নম্বর দেখো, 1857 সালের বিদ্রোহে কে কানপুরের সিপাহীদের নেতৃত্ব দেন? এর উত্তর হবে নানা সাহেব। 41 নম্বর দেখো, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের সময় লখনৌতে বিদ্রোহের নেতৃত্ব দেন কে? তো বেগম হজরত মহল। এটাও অনেকবার অনেক পরীক্ষায় এসেছে। তারপরে দেখো 42 নম্বর প্রশ্নটা দেখো, সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? এর উত্তর হবে লর্ড ক্যানিং, যিনি ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। এরকম করে রিলেটেড করে মুখস্থ করবে। তারপর দেখো 43 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? এর উত্তর হবে দ্বিতীয় বাহাদুর শাহ। 44 নম্বর প্রশ্ন দেখো, 1857 সালের বিদ্রোহকে কে ভারতের সর্বপ্রথম জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেন? এর উত্তর হবে বিনায়ক দামোদর সাভারকার। আচ্ছা,
45 নম্বর প্রশ্ন দেখো, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কে লিখেছেন? সেটাও লিখেছেন বিনায়ক দামোদর সাভারকার। মনে রাখবে পরপর দুটো আছে। তারপরে দেখো 46 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট বাহাদুর শাহকে বন্দি করে নির্বাসন দেওয়া হয়েছিল কোথায়? তো এর উত্তর হবে রেঙ্গুন। রেঙ্গুন মানে বর্তমান মায়ানমার। 47 নম্বর প্রশ্ন দেখো, উডের ড্যাশ পজ কিসের সাথে সম্পর্কিত? তো এর উত্তর হবে শিক্ষা। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 48 নম্বর, এশিয়াটিক সোসাইটি কে স্থাপন করেন? তো এর উত্তর হবে উইলিয়াম জোন্স, যত সম্ভব 1784 খ্রিস্টাব্দে। তো দেখো 39 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? তো এর উত্তর হবে 1817 খ্রিস্টাব্দে। আর হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন ডেভিড হেয়ার। এটা এখানে দেওয়া নেই, পরবর্তীকালে কোনো প্রশ্ন তো তুমি পেয়ে যাবে। দেখো 50 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা মাদ্রাসা কত সালে স্থাপন হয়? তো উত্তর হবে 1781 খ্রিস্টাব্দে। 51 নম্বর প্রশ্ন দেখো, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? এর উত্তর হবে 1735 খ্রিস্টাব্দে। তারপর দেখো 52 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। এখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপর তোমার বোম্বাই বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, তিনটেই বিশ্ববিদ্যালয় 1757 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। দেখো তারপরে দেখো 53 নম্বর প্রশ্ন হচ্ছে, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে ডেভিড হেয়ার। 54 নম্বর প্রশ্ন দেখো, কলকাতায় বেথুন কলেজ কে প্রতিষ্ঠা করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 55 নম্বর প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি কে লিখেছেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। 56 নম্বর প্রশ্ন দেখো, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। 57 নম্বর প্রশ্ন দেখো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? তো এর উত্তর হবে রাজা রামমোহন রায়। 58 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 59 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। 60 নম্বর প্রশ্ন হচ্ছে, সতীদাহ প্রথা কত সালে নিষিদ্ধ হয়? এটা নিষিদ্ধ হয় 1829 খ্রিস্টাব্দে। তার পরবর্তী প্রশ্ন দেখো 61 নম্বর প্রশ্ন, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়? তো 1856 খ্রিস্টাব্দে। 62 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। 63 নম্বর প্রশ্ন হচ্ছে, আলিগড় আন্দোলনের কে সূচনা করেন? তো উত্তর হবে সৈয়দ আহমেদ খান। 64 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের নবজাগরণের ভোরের সুখ তারা কাকে বলা হয়? তো উত্তর হবে রাজা রামমোহন রায়। 65 নম্বর প্রশ্ন হচ্ছে, একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? তো উত্তর হবে ডিরিজিও। 66 নম্বর প্রশ্ন দেখো, অ্যাংলো মোহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন? তো উত্তর হবে সৈয়দ আহমেদ খান। 67 নম্বর প্রশ্ন, দ্বিজাতি তত্ত্বের জনক কে ছিলেন? সৈয়দ আহমেদ খান। 68 নম্বর প্রশ্ন দেখো, তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রবর্তন করেন? উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 69 নম্বর প্রশ্ন হচ্ছে, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে জ্যোতিবা ফুলে। 70 নম্বর প্রশ্ন দেখো, গোলামগিরি গ্রন্থের লেখক কে ছিলেন? তো এর উত্তর হবে জ্যোতিবা ফুলে। এটাও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই জ্যোতিবা ফুলে রিলেটেড যত প্রশ্ন আছে। 71 নম্বর প্রশ্ন দেখো, বেদের যুগে ফিরে যাও এই স্লোগানটি কে দিয়েছিলেন? তো এর উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 72 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে পরিচিত? ইভি রামস্বামী নাইয়ার। এটাও মনে রাখবে। 73 নম্বর প্রশ্ন হচ্ছে, কে সোমপ্রকাশ পত্রিকা শুরু করেছিলেন? তো এর উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 74 নম্বর প্রশ্ন দেখো, শর্তার্থ প্রকাশ কার লেখা? তো স্বামী দয়ানন্দ সরস্বতী। 75 নম্বর প্রশ্ন, ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত ছিলেন? তো উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। দেখো তোমাদের এখানে পরপর দেওয়া আছে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। 76 নম্বর প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বিশালাঙ্গাম। তের উত্তর হবে বিশালিঙ্গাম পান্তলু। 77 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠা করেন? এর উত্তর হবে এ ও হিউম। তারপর দেখো 78 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিভিন্ন পরীক্ষায় এসেছে। উমেশচন্দ্র ব্যানার্জি। কোথায় হয়েছিল বলতে পারবে তোমরা কেউ? যদি না জেনে থাকো তো মনে রাখবে এটা হয়েছিল বোম্বাইতে। 79 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? এটাও বলা হয় এ ও হিউমকে, যদিও তিনি একজন ব্রিটিশ ছিলেন। 80 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? তো উত্তর হবে বদরুদ্দিন তায়েবজি। মনে রাখবে এখানে যে জাতীয় কংগ্রেসের তৃতীয় সম্মেলন যেটা কলকাতায় হয়েছিল
সেখানেই বদরুদ্দুম তাইবজি সভাপতিত্ব করেছিলেন বা সেখানে সভাপতি হয়েছিলেন। 81 নম্বর প্রশ্ন দেখো, ভারত মাতা চিত্রটি কে আঁকেন? তো এর উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপর দেখো 82 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তো এর উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 83 নম্বর প্রশ্ন দেখো, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরের প্রশ্ন, আনন্দবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 85 নম্বর প্রশ্ন দেখো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া হিসেবে কে পরিচিত ছিলেন? তো উত্তর হবে দাদাভাই নওরোজি। মনে রাখবে, দাদাভাই নওরোজি প্রথম ব্যক্তি ছিলেন যিনি একজন ভারতীয় হিসাবে ব্রিটিশ পার্লামেন্টের একজন সদস্য ছিলেন। 86 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো উত্তর হবে নবগোপাল মিত্র। 87 নম্বর প্রশ্ন দেখো, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 88 নম্বর প্রশ্ন দেখো, বন্দে মাতারাম গানটি কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন বইতে তোমরা বলতে পারবে এটা? এর উত্তর হচ্ছে আনন্দমঠ উপন্যাস। দেখো 89 নম্বর প্রশ্ন, ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয়, এটা হবে ভারতের মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেন কে? এর উত্তর হবে ধন্দকেশব কারভে। এখান থেকে সালটাও মনে রাখবে, সেটা এখানে দেওয়া নেই। সেটা হচ্ছে তোমার 1916 সাল। 1916 সালে প্রথম ভারতে মহিলা বিশ্ববিদ্যালয় স্থাপন হয়, আর এটা হয়েছিল পুনেতে। এটাও তোমরা পারলে মনে রাখতে পারো। দেখো 90 নম্বর প্রশ্ন, পথের দাবি কে রচনা করেছিলেন? তো উত্তর হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 91 নম্বর প্রশ্ন দেখো, কার শাসনকালে বাংলা প্রদেশ দুটি ভাগে বিভক্ত হয়েছিল? তো উত্তর হবে লর্ড কার্জন। 92 নম্বর প্রশ্ন দেখো, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? মনে রাখবে লালা হরদয়াল। 93 নম্বর প্রশ্ন দেখো, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? এর উত্তর হবে সাভারকার। 98 নম্বর প্রশ্ন দেখো, ঢাকা অনুশীলন সমিতি, এটা 98 বললাম, 94, ঢাকা অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেছিলেন? তো উত্তর হবে পুলিন দাস। 95 নম্বর প্রশ্ন দেখো, লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? তো 1916 সালে। মনে রাখবে, লখনৌ চুক্তি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা স্বাক্ষরিত হয়েছিল 1916 সালে, যেখানে জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। 96 নম্বর প্রশ্ন দেখো, লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দেখো পরবর্তী প্রশ্নই এইটা দিয়ে দেওয়া হয়েছে এখানে। ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ। 97 নম্বর প্রশ্ন দেখো, বাঘাযতীন কি নামে পরিচিত ছিলেন? মনে রাখবে যতীন্দ্রনাথ মুখার্জি। তার পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় বিপ্লবীবাদের জননী রূপে কে খ্যাত ছিলেন? তো উত্তর হবে মাদাম কামা। এটা কামা হবে, কয়াকার ময়াকার হবে, তো এখানে দেওয়া হয়নি আকারটা। দেখো 99 নম্বর প্রশ্ন দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তো উত্তর হবে অ্যানি বেসান্ত। তোমরা পারলে আমাকে উত্তর দাও যে ভারতে জাতীয় কংগ্রেসে সবার প্রথম কোন ভারতীয় মহিলা সভাপতিত্ব করেছিলেন, বা জাতীয় কংগ্রেসে সবার প্রথম কোন ভারতীয় মহিলা সভাপতি হয়েছিলেন? আশা করি তোমরা কমেন্টে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেবে। তো দেখো 100 নম্বর প্রশ্ন, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো এর উত্তর হবে বালগঙ্গাধর তিলক। দেখো আজকের ভিডিওতে আমরা এখানে মোট 100টি প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা আরও 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো বারবার করে বলে রাখছি, যদি এই পিডিএফের লিঙ্কটা পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও।